মৌমিতা, আনমিউট করো। নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। স্যারের অনুমতি নিয়ে আজকে আমরা আমাদের বিশেষ ওয়েবিনারটি শুরু করছি। গ্রুপের পক্ষ হতে আমি মৌমিতা দেবনাথ। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র কর্তৃক আয়োজিত আজকের বিশেষ ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই মাসের দ্বিতীয় রবিবার, আর দ্বিতীয় রবিবার মানেই আমাদের কাছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এক আনন্দের দিন। কারণ অবসান ঘটিয়ে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্ট তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশিষ্ট অধ্যাপক প্রদীপ বসু মহাশয়। স্যার, আপনি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রের পক্ষ থেকে অসংখ্য প্রণাম নেবেন। নমস্কার। স্যারের সৃষ্টিকর্ম, গবেষণা ও অধ্যাপনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। স্যারের সৃষ্টিকর্ম আমাদের সর্বদাই সমৃদ্ধ করে চলেছে। স্যারের লেখা গ্রন্থগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল মননের সৃজনে নকশালবাড়ির পূর্বক্ষণ, উত্তর আধুনিক রাজনীতি ও মার্ক্সবাদ প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্রে স্যারের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমাদের মতো ছাত্রছাত্রীদের আশীর্বাদ স্বরূপ। আজ স্যার আলোচনার বিষয় হলো প্রাচ্যবাদ। আমি আমার বক্তব্য নির্ধারিত না করে স্যারকে অনুরোধ করব, স্যার আপনি যদি আপনার মহামূল্যবান বক্তব্য শুরু করেন। সবাইকে নমস্কার জানাই। রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র যে দারুণ উদ্যোগটি নিয়েছে, বাংলা ভাষায় রাষ্ট্রবিজ্ঞান চর্চা, এই উদ্যোগটির জন্য তাদের অভিনন্দন জানাই এবং আমাকে যে তারা আমন্ত্রণ জানিয়েছেন বক্তব্য রাখার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের বিষয় হচ্ছে এডওয়ার্ড সাইদের প্রাচ্যবাদ বা ওরিয়েন্টালিজম। আমি দুঃখিত যে আজকে আমার জন্যই একটু দেরি হয়ে গেছে শুরু করতে, আমার জয়েন করতে 5 মিনিট দেরি হয়ে গেছে, তার জন্য সকলের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমরা জানি যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং তারপরে অনেকগুলো দেশে ডিকলোনাইজেশন ঘটতে থাকে, বিউপনিবেশীকরণ, যেমন ভারত, পাকিস্তান এগুলি স্বাধীন হয়, অন্তত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক স্বাধীনতা তারা লাভ করে। স্বাধীনতার চরিত্র নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্ক আছে, থাকাটাই স্বাভাবিক। উপনিবেশকরণ মানে কলোনাইজেশন নিয়েও বিতর্ক আছে, ডিকলোনাইজেশন নিয়েও বিতর্ক আছে। তাও মোটামুটিভাবে আমরা ধরে নিচ্ছি যে ডিকলোনাইজেশন শুরু হলো, অনেকগুলো দেশ স্বাধীনতা পেতে শুরু করে। ইউরোপের যে উপনিবেশবাদী শক্তিগুলো, যেমন ব্রিটেন, ফ্রান্স, এদের হাত থেকে রাজনৈতিক স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে লাভ করলো একদা উপনিবেশের দেশগুলি। এখন এইরকম একটা সময়ে এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বেরোচ্ছে 1978 সালে। তার আগের কিছুটা
ঐতিহাসিক ও তাত্ত্বিক পটভূমি আলোচনা করে নেওয়া প্রয়োজন মনে হলো আমার। তো এরকম একটা সময়ে যখন ডিকলোনাইজেশন বা উপনিবেশীকরণ ঘটছে, এরকম সময়ে 1950-এর দশক থেকে আমরা দেখতে পাচ্ছি কমনওয়েলথ লিটারেচার বা কমনওয়েলথ সাহিত্য এই শব্দটি স্থান করে নিচ্ছে তাত্ত্বিক মহলে, একাডেমিক বিদ্যা চর্চায়, সাহিত্য সমালোচনার ক্ষেত্রে। যেহেতু সাহিত্য সমালোচনার বিষয়, সেহেতু ঠিক রাষ্ট্রবিজ্ঞানের সরাসরি বিষয় এটা নয়, যদিও আজকাল রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে এটাকে আনা হচ্ছে, যার ফলে যারা ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স পড়েন বা এমএ পড়েন, তাদের পাঠক্রমে, পাঠচর্চায়, আলোচনায় এটা অনেক বেশি স্থান পেয়েছে। এই বিষয়গুলো কমনওয়েলথ লিটারেচার, পোস্ট কলোনিয়াল লিটারেচার, লিটারারি ক্রিটিসিজম, পোস্ট কলোনিয়াল থিওরি, এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম ইত্যাদি। এগুলো আমি আস্তে আস্তে আসছি প্রয়োজন মতো। এখন কমনওয়েলথ লিটারেচারটা কি? একদা ব্রিটেনের উপনিবেশ ছিল এমন অনেকগুলো দেশে ইংরেজি শিক্ষায় শিক্ষিত অনেক বুদ্ধিজীবী, লেখক, তারা ইংরেজি ভাষায় লিখতে শুরু করেন। তাদের লেখা ইংরেজি সাহিত্য এগুলো ক্রমশ গুরুত্ব পেতে থাকে। তারা মাতৃভাষায় লিখছেন না, তারা ইংরেজি ভাষায় লিখছেন, সেটা একটা বিশেষ ঘটনা। এখন লিটারারি ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনা ইতিমধ্যেই গড়ে উঠছে। মানে শুধু সাহিত্য রচনা করা নয়, সেই রচনার মান কেমন হলো, তার অর্থ, লেখকের অভিপ্সা, সাহিত্য কিভাবে জীবনকে প্রতিফলিত করছে বা সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করছে, সাহিত্যের গুণাগুণ কেমন, এই সমস্ত বিশ্লেষণ করা হয় লিটারারি ক্রিটিসিজম বা সাহিত্য সমালোচনার শাস্ত্রে। এটা আস্তে আস্তে বেশ একটা উন্নত শাস্ত্র হিসেবে গড়ে উঠতে থাকে, যেখানে কতগুলো তত্ত্ব গড়ে ওঠে, কতগুলো তাত্ত্বিক ধারণা গড়ে ওঠে। এখন সাহিত্য সমালোচকরা এই সময়ে কমনওয়েলথ লিটারেচার শব্দটা ব্যবহার করতে শুরু করেন 1950-এর দশক থেকে। এই শব্দটা দিয়ে তারা বোঝাতে থাকেন যে তারা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করছেন, কেউ হয়তো উপন্যাস লিখছেন, কেউ গল্প লিখছেন, কেউ কবিতা রচনা করছেন ইত্যাদি। তো তাদের এই সমস্ত সাহিত্যগুলোকে কমনওয়েলথ সাহিত্য, কমনওয়েলথ লিটারেচার বলা হতে লাগলো। কেন? কারণ ব্রিটিশ কমনওয়েলথ ছিল, একদা ব্রিটিশের উপনিবেশ যে দেশগুলো ছিল সেগুলো ব্রিটিশ কমনওয়েলথের সদস্য ছিল, ভারতও তাই ছিল, এবং
এদের নিয়েই গড়ে উঠেছিল কমনওয়েলথ, এবং কমনওয়েলথে যারা ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতেন তাদের নিয়ে গড়ে উঠেছিল কমনওয়েলথ লিটারেচার। এখন এর মধ্যে লক্ষণীয় যে আফ্রিকার দেশগুলো ছিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলো ছিল, দক্ষিণ এশিয়ার দেশগুলো ছিল। যেমন আমরা পাচ্ছি ভারত থেকে R.K. নারায়ণ, বার্বাডোস থেকে জর্জ ল্যামিং, নিউজিল্যান্ড থেকে ক্যাথেরিন ম্যানসফিল্ড, নাইজেরিয়া, আফ্রিকার নাইজেরিয়া থেকে চিনুয়া আচিবে। এরকম অনেকের নাম করা যায়। এখানে লক্ষণীয় যে কমনওয়েলথ সাহিত্যের প্রথম যে সম্মেলন হয়েছিল সেটা হয়েছিল ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিডসে এবং 1964 সালে। আর 1965 সালে জার্নাল অফ কমনওয়েলথ লিটারেচারের প্রথম এডিশন প্রকাশিত হয়। কমনওয়েলথ লিটারেচারের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে এখানে ইংরেজি সাহিত্যের বিশ্বব্যাপী এই যে চর্চা, তার কেন্দ্রে ছিল ইংল্যান্ডের সাহিত্যিকদের রচনা সম্ভার। এবং যখন সাহিত্য সমালোচনা হতে থাকে তখন সেই সাহিত্য সমালোচনার মানদণ্ড, আদর্শ মানদণ্ড, ক্রাইটেরিয়া বা স্ট্যান্ডার্ডস হিসেবে ইংল্যান্ডের ইংরেজি সাহিত্যের স্রষ্টাদের ধ্যান ধারণা, তত্ত্ব, তাত্ত্বিক ধারণা, রচনা শৈলী, স্টাইল, এগুলোকেই ধরা হতো মানদণ্ড হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে। এবং ওই মানদণ্ডের নিরিখে একদা উপনিবেশের ইংরেজি সাহিত্যিকদের রচনাগুলোকে মূল্যায়ন করা হতো। তাহলে কেন্দ্রে ছিল ব্রিটেনের ইংরেজি সাহিত্য যারা রচনা করেন সেই সমস্ত ব্রিটিশ সাহিত্যিকদের রচনা সম্ভার এবং তাদের রচনার শৈলী, তাদের যে সাহিত্য সমালোচনার যে গুণাগুণ বিচার, সমালোচনামূলক মূল্যায়ন, এগুলো আমরা পাচ্ছি একেবারে কেন্দ্রে স্থিত ব্রিটিশ লেখকদের রচনার মধ্যে। আর পেরিফেরিতে, মানে বৃত্তের পরিধিতে বা মার্জিনে বা প্রান্তে রয়েছেন একদা উপনিবেশের লেখকরা, সাহিত্যিকরা, তাদের রচনা সম্ভার, তাদের রচনা শৈলী ইত্যাদি। কিন্তু এই যে কেন্দ্র আর প্রান্তের যে বৈষম্যটা, সেন্টার পেরিফেরি যে বৈষম্যটা, এইটাকে কিন্তু কেউ খুব একটা গুরুত্ব দেননি, খেয়ালও করেননি ওই সময়। এবং একটা মানবিকতার নীতি, একটা বিশ্ব মানবিকতার দৃষ্টি যেন প্রাধান্য পেয়েছিল। তার অন্তরালে কি ছিল, তার অন্তরালে ক্ষমতার সম্পর্ক কিভাবে কাজ করছিল, বৈষম্য কিভাবে কাজ করছিল, সেটা খুব একটা গুরুত্ব পায়নি, সামনে আসেনি বলা ভালো। এবং এই যে একদা উপনিবেশের লেখকরা, তারা কিন্তু মাতৃভাষায় লিখছিলেন না, তারা ইংরেজি ভাষাতেই লিখেছিলেন, মানে ঔপনিবেশিক প্রভুদের ভাষায় লিখছিলেন। এবং লক্ষণীয় বিষয় যে তাদের রচনা কিন্তু
এমন সমস্ত জীবন অভিজ্ঞতা, সামাজিক অভিজ্ঞতা, ধ্যান ধারণা, মূল্যবোধে সমৃদ্ধ ছিল, যেটা কিন্তু ব্রিটেনের সাহেব লেখকদের রচনায় ছিল না। কারণ তারা তো এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাননি। উপনিবেশের মানুষ যেরকম অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন, ভারতবর্ষের একটা গ্রাম, পশ্চিমবঙ্গ বা কেরালা বা উত্তরপ্রদেশ বা তামিলনাড়ু, এই যে গ্রামগুলো বা শহরগুলো বা মফস্বল শহরগুলো, এখানকার যে মানুষ, তাদের যে জীবনধারা, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে অনুভূতি, অনুভব, তাদের যে ধ্যান ধারণা, নৈতিক মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলোতে সমৃদ্ধ ছিল একদা উপনিবেশের লেখকদের ইংরেজি সাহিত্য। ফলে অনেক শব্দ নেটিভ জীবন থেকে, দেশি জীবন থেকে বেছে নেওয়া হয়েছিল, যেগুলো ব্যবহার করা হয়েছিল তাদের রচিত ইংরেজি সাহিত্যের মধ্যে। মানে ভাষাটা হচ্ছে ইংরেজি, কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন গল্প, বিভিন্ন অনুভূতি, বিভিন্ন মূল্যবোধ, বিভিন্ন শব্দ, সেগুলো চলে আসছে ওই ইংরেজি ভাষায় রচিত সাহিত্যের মধ্যে। এদের মধ্যে অনেকেই তাদের জাতীয় এবং সাংস্কৃতিক আত্মপরিচিতিকে সুদৃঢ় করার ব্যাপারে অত্যন্ত উদ্যোগী এবং সচেতন ছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে ধ্রুপদী এবং আদর্শরূপে স্বীকৃত যে ইংরেজি সাহিত্য, তারই মানদণ্ডের ভিত্তিতে তাদের রচনাগুলোকে মূল্যায়ন করা হতো। এটার ব্যতিক্রম তখনও ঘটেনি। এবার আর একটা দিকে একটু তাকানো যাক। 1950-এর দশকে আমরা দেখতে পাচ্ছি ফরাসি উপনিবেশ আলজেরিয়াতে ফ্যানন, FANON, ফ্যানন বা ফানো, তিনি কতকগুলো খুব গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উপস্থিত করলেন উপনিবেশবাদের অভিজ্ঞতাকে নিয়ে। তার বিখ্যাত বই 1952 সালে প্রকাশিত ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্কস, আমি আপনাদের বলবো অবশ্যই এই গ্রন্থটি পড়তে। এবং তারপরে 1961 সালে প্রকাশিত দ্য রেচেড অফ দি আর্থ, অবশ্যই এই গ্রন্থ দুটি অধ্যয়ন করতে। ফ্যানন দেখাচ্ছেন যে ফ্যানন বা ফানো, আমি এখানে ফ্যাননই বলছি, তিনি বিশ্লেষণ করে, অসাধারণ বিশ্লেষণ করে দেখাচ্ছেন যে উপনিবেশের মানুষ যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই অভিজ্ঞতার ফলে তাদের মনস্তত্ত্বে সুগভীর পরিবর্তন ঘটে গেছে। সেই পরিবর্তন
রীতিমতো ক্ষতিকর। তাদের আত্মবিশ্বাস, তাদের মানসিকতা, তাদের মানসিক চিন্তা ভাবনা, এই সব কিছুর এক অপূরণীয় ক্ষতি হয়েছে এই ঔপনিবেশিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে। তারা কলোনিয়াল ডিসকোর্সকে, মানে ঔপনিবেশিক যে ক্ষমতা ভাষ্য, কেউ বলেন সন্দর্ভ, ডিসকোর্সের বিভিন্ন বাংলা অনুবাদ করা হয়েছে। আমি ক্ষমতা ভাষ্যটাকেই বেশি, কেউ কেউ ভাষ্য বলেছেন, তবে আমি বলবো ক্ষমতা ভাষ্য, ক্ষমতা হাইফেন ভাষ্য, এভাবে লেখাটাই ভালো। কারণ মিশেল ফুকো দেখিয়েছিলেন যে এই ডিসকোর্সের মধ্যে ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো সেটা বোঝানোর জন্যে আমি ক্ষমতা ভাষ্য শব্দটিকেই পছন্দ করব। তো এই ক্ষমতা, ঔপনিবেশিক যে ক্ষমতা ভাষ্য, ঔপনিবেশিক যে সন্দর্ভ, যে চিন্তন প্রক্রিয়া, যে ভাবনার ধারা, যে বিবৃতি, আটারেন্স, যে স্টেটমেন্ট, যে ধ্যান ধারণাগুলো, সেগুলোকে ইন্টারনালাইজ করেছে, অন্তর্লীনীকৃত করেছেন উপনিবেশের মানুষরা। তারা চেষ্টা করেছেন উপনিবেশের প্রভুদের দিকে সশ্রদ্ধ বিস্ময়ে তাকিয়ে দেখতে। তারা বুঝতে শিখেছেন যে উপনিবেশের প্রভুরা শ্বেতকায়, প্রভুরা অনেক উন্নততর জাতি, তাদের সংস্কৃতি উন্নততর, তাদের সভ্যতা উন্নততর, তাদের শিল্প উৎপাদন ব্যবস্থা, তাদের প্রযুক্তি, তাদের বিজ্ঞান, তাদের যুক্তিবাদ, তাদের ধর্মনিরপেক্ষতাবাদ, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনেক উন্নত। এবং উপনিবেশের মানুষের সংস্কৃতি অনেক নিকৃষ্টতর, নিম্নতর। উপনিবেশের মানুষের ভাষা স্থূল, তাদের সাহিত্য, স্থাপত্য, শিল্পকলা, চিত্রাঙ্কন, তাদের সংস্কৃতি, তাদের জ্ঞান চর্চা, এগুলো অনেক নিকৃষ্টতর। তার ফলে এই উপনিবেশের মানুষের লস অফ দ্য সেলফ ঘটছে, নিজের কাছে নিজের হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলা। ফ্যানন যে যখন তিনি ফ্রান্সে গিয়েছেন তখন তার এই অশ্বেতকায় চামড়ার রং দেখে যখন ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হচ্ছে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাকে একটা অদ্ভুত জীব হিসেবে দেখা হচ্ছে শ্বেতকায় সমাজে, তখন তিনি অনুভব করছেন এক চরম মানসিক যন্ত্রণা, নিজেকে ছোট ভাবার, নিজেকে দিনহীন বলে মনে করার, আমি অকিঞ্চিতকর, আমি এই উৎকৃষ্টতর মানুষের, সভ্য মানুষের জগতে এক অসভ্য বর্বর এক আদিম মানুষ, আমি নিকৃষ্টতর। এই পার্থক্যের বোধ তাকে অহর্নিশ, অহরহ
তীব্র যন্ত্রণায় বিদ্ধ করেছে এবং তিনি আলজেরিয়াবাসী, উত্তর আফ্রিকার একটি দেশ আলজেরিয়া, সেখানে আরব জনগোষ্ঠী প্রধানত বাস করেন। ফানন তার এই তীব্রতম অনুভূতিগুলোকে বিশ্লেষণ করছেন মনস্তাত্ত্বিক তত্ত্ব কাঠামোর সাহায্যে। এবং ক্রমশ একটা সচেতনতা আসছে, কমনওয়েলথ সাহিত্যের মধ্যেও এই চেতনা আসছে, সচেতনতা, যে আমাদের প্রান্তে নির্বাসিত করে রাখা হয়েছে, যেহেতু আমরা অশ্বেতকায়, একদা উপনিবেশের ইংরেজি সাহিত্যের লেখক, কেন্দ্রে রয়েছে শ্বেতকায় ব্রিটিশ লেখকরা, এবং তাদের পদানত হয়ে, খুব সূক্ষ্মভাবে পদানত হয়ে, প্রায় অদৃশ্য প্রভুত্বের কাছে মাথা নত করে আমাদের থাকতে হয়েছে। যদিও আমাদের সাহিত্য সৃষ্টিগুলো, সাহিত্য সম্ভারগুলো আমাদের অভিজ্ঞতায় পূর্ণ, অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু আমাদের স্থান দেওয়া হয়েছে অনেক নিচে। একটা আনইকুয়াল পাওয়ার রিলেশন, অসম ক্ষমতার সম্পর্ক সম্পর্কে তারা সচেতন হয়ে উঠতে লাগলেন। সেন্টার পেরিফেরি, কেন্দ্র আর প্রান্ত, এই বৈষম্য তাদের সচেতন করে তুলতে লাগলো। অর্থাৎ ওই যে পুরনো দিনের আহা কি সুন্দর মানব জাতি, মানব প্রেম, বিশ্ব মানবতাবোধ কমনওয়েলথ সাহিত্যের মধ্যে প্রাধান্য পাচ্ছে, সেটা যে কতটা ঠুনকো, অন্তঃসার শূন্য, সেটা যে শুধুই বাহ্যিক, তার অন্তরালে যে কি প্রচন্ড ক্ষমতার ব্যবস্থা, মনোভাব, বৈষম্যের মনোভাব, রেসিজম, জাতিগত বৈষম্যমূলক চিন্তা কাজ করছে, সেটা সম্পর্কে তারা ক্রমশ সচেতন হয়ে উঠতে লাগলেন। তাহলে উপনিবেশবাদীরা, ইউরোপীয় উপনিবেশবাদীরা শুধুমাত্র আমাদের ওপর রাজনৈতিক প্রভুত্ব ও শাসন প্রতিষ্ঠা করেছে তা নয়, শুধুমাত্র রাজনৈতিক দমনপীড়ন চালিয়েছে তা নয়, শুধুমাত্র অর্থনৈতিক শোষণ লুণ্ঠন চালিয়েছে, আমাদের দেশকে ছিবড়ে করে দিয়ে চলে গেছে, আমাদের সম্পদকে লুট করে নিয়ে চলে গেছে, শুধু তা নয়, তারা আমাদের নেটিভদের চিন্তনে, মননে, বিশ্বাসে, মূল্যবোধে, সংস্কৃতিতে এবং এপিস্টেমোলজি মানে জ্ঞান তত্ত্বে তারা অদৃশ্য ক্ষমতা বিস্তার করেছে। শুধু হিংসামূলক দমনপীড়ন নয়, প্রশ্নটা আরো গভীরে, আমাদের চিন্তা ভাবনাকে, মস্তিষ্ককে, মননকে তারা বিকৃত করেছে, আমরা ইন্টারনালাইজ করেছি, মানে আমরা আমাদের মধ্যে সেটা অন্তর্লীনীকৃত হয়েছে ঔপনিবেশিক প্রভুদের
ডিসকোর্স, তাদের ক্ষমতা ভাষ্য, তাদের ভাবনা চিন্তা, এইরকম একটা সময় আমরা পাচ্ছি এডওয়ার্ড সাইদের বিখ্যাত গ্রন্থ ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদ, যা 1978 সালে প্রকাশিত হয়েছিল। এই ওরিয়েন্টালিজম প্রভাবিত হয়েছিল, মানে এই গ্রন্থটি প্রভাবিত হয়েছিল গ্রামসি, ফ্যানন এবং ফুকোর দ্বারা। এডওয়ার্ড সাইদ প্রভাবিত হয়েছিলেন গ্রামসি, ফ্যানন এবং ফুকোর দ্বারা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওরিয়েন্টালিজম শব্দটা দুভাবে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে ওরিয়েন্টালিজম মানে প্রাচ্যবাদ, মানে প্রাচ্যবাদী যে ডিসকোর্স, প্রাচ্যবাদী যে চিন্তার ঘরানা, প্রাচ্যবাদী যে ধ্যান ধারণা, রচনা। আরেকটা হচ্ছে ওরিয়েন্টালিজম, যেটা আইটালিক্সে লেখা হয়, সেটা হচ্ছে এডওয়ার্ড সাইদের বইটার নাম। বইটার নামই হচ্ছে ওরিয়েন্টালিজম। কেমন ভাবে এডওয়ার্ড সাইদ প্রভাবিত হয়েছিলেন? গ্রামসি, ফ্যানন এবং ফুকোর দ্বারা। ফ্যাননের কথা তো আমি আগেই বললাম, একটা মনস্তাত্ত্বিক চৈতন্য দানা বাজছে ফ্যাননের প্রভাবে। আর গ্রামসির কথা খুব সংক্ষেপে বলে নিতে পারি। গ্রামসি বলেছিলেন যে বুর্জোয়া শ্রেণী তার মতাদর্শগত এবং সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করে শাসিতের চিন্তনে, মননে। গ্রামসি নিজে ইটালির কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, কিন্তু প্রথাগত অর্থোডক্স যে মার্কসিজম, প্রথাগত গোড়া মার্ক্সবাদের থেকে তার অবস্থান ছিল স্বতন্ত্র। সেখানে যে অর্থনৈতিক নির্ধারণবাদী চিন্তাভাবনাগুলো ছিল, সেটাকে গ্রামসি প্রশ্রয় দেননি। তিনি বলতে চেয়েছিলেন যে বুর্জোয়া শ্রেণী শুধু বল প্রয়োগ করে আমাদের শাসন করে না। বুর্জোয়া শ্রেণী সমাজে যে সিভিল সোসাইটি, মানে নাগরিক সমাজ বা পৌর সমাজ আছে, যেখানে একটা আপাত স্বাতন্ত্র্য বিরাজ করে, তার প্রতিষ্ঠানগুলো, যেগুলো স্বেচ্ছামূলক অসরকারি প্রতিষ্ঠান, সেগুলোর উপরে প্রভাব বিস্তার করে। যেমন পরিবার, চার্চ, ট্রেড ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেমিনার কমিটি, ডিবেটিং সোসাইটি ইত্যাদি ইত্যাদি, সাংস্কৃতিক সংগঠনগুলো। এই যে নাগরিক সমাজকে নিয়ন্ত্রণ করে, তার মধ্যে দিয়ে একটা কমন সেন্স, মানে একটা সাধারণ বোধ বুদ্ধি গড়ে ওঠে। এই কমন সেন্সটা বুর্জোয়া শ্রেণীর শাসন সম্পর্কে আমাদের মনে একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে। আমরা শাসিত, আমরা নিপীড়িত, আমরা শোষিত। হাজার হাজার শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত,
তারা যদিও তারা শোষিত নিপীড়িত, কিন্তু তারা মনে করতে থাকেন যে বুর্জোয়া শ্রেণীর এই যে শাসন, এই যে আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্র আমাদের ভালোর জন্যই কাজ করছে, তাই তারা তাদের সম্মতিকে বাড়িয়ে দেন শাসকদের শাসনের পেছনে, যার ফলে সৃষ্টি হয় শাসক শ্রেণীর শাসনের পেছনে বৈধতা। আর ফুকোর কথায় আসি। ফুকোর কথাও বিস্তারিতভাবে এখানে বলার সুযোগ নেই, খুব সংক্ষেপে আমি একটু প্রাসঙ্গিক কথা বলবো যে মিশেল ফুকো ফ্রান্সের উত্তর কাঠামোবাদী পোস্ট স্ট্রাকচারালিস্ট দার্শনিক। মিশেল ফুকো বলেছিলেন যে আমাদের চিন্তাভাবনা স্বাভাবিক প্রক্রিয়ায় গড়ে ওঠে না, আমাদের যেভাবে ভাবানো হয় আমরা সেইভাবে ভাবি, আমাদের যেভাবে চিন্তা করানো হয় আমরা সেইভাবে চিন্তা করি, এবং অন্যভাবে বিকল্পভাবে চিন্তা করতে আমরা অক্ষম হয়ে পড়ি। কে আমাদের চিন্তা করায়? বিভিন্ন ডিসকোর্সগুলো, অর্থাৎ বিভিন্ন ভাষ্যগুলো, তার মধ্যে কোনো কোনোটা ডমিন্যান্ট, প্রবলতর, প্রাধান্যকারী ভাষ্য, এবং এই ভাষ্যগুলো ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তাছাড়া প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকে, এবং এগুলোর একটা ভাষাগত মাত্রা আছে। এই যে ডিসকোর্সগুলো, ধরুন সহজ কথায় বলতে গেলে ডিসকোর্স মানে হচ্ছে মার্ক্সবাদী একটা মার্ক্সবাদী ডিসকোর্স, বা মডার্নিটি ডিসকোর্স, কিংবা ধরুন আজকে ভারতে হিন্দুত্ববাদী ডিসকোর্স, এরকম গান্ধীবাদী ডিসকোর্স, বিভিন্ন ডিসকোর্স আছে যেগুলো আমাদের মননকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিজেদের মধ্যে তীব্র ক্ষমতার সংঘাতে, দ্বন্দ্বে লিপ্ত থাকে। আমি ভাবছি আমার মতো করে, কিন্তু আসলে আমাকে ভাবাচ্ছে ডিসকোর্স এবং ক্ষমতা। এবার আসছি এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজমে। ওরিয়েন্টালিজম নিজেই হচ্ছে একটা ডিসকোর্স, একটা প্রাচ্যবাদী ক্ষমতা ভাষ্য। এইখানে ওরিয়েন্টালিজম সম্পর্কে আমি এখান থেকে একটা চমৎকার জায়গা দেখাবো। এডওয়ার্ড সাইদ বলছেন যে ওরিয়েন্ট মানে প্রাচ্য, আমরা জানি অক্সিডেন্ট মানে ওয়েস্ট, পাশ্চাত্য। এই যে প্রাচ্য, ইস্ট, এর মধ্যে উনি বোঝাচ্ছেন ধরুন উত্তর আফ্রিকার দেশগুলোকে, ইজিপ্ট, আলজেরিয়া, লিবিয়া, ঘানা, বা মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেমন আরব দেশগুলো, প্রধানত মুসলিম অধ্যুষিত আরব দেশগুলো, পারস্য মানে ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, তাছাড়াও ভারত, এশিয়াতে ভারতবর্ষ। এই যে প্রাচ্য দেশগুলো, এই দেশগুলো সম্পর্কে পাশ্চাত্যের পণ্ডিতরা জ্ঞানগর্ভ চর্চা করতে শুরু করেন বহু বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে। এবং তারা জ্ঞানকে, প্রাচ্য সম্পর্কে জ্ঞানকে সৃষ্টি করতে থাকেন। এই যে প্রাচ্য সম্পর্কে পাশ্চাত্যের পণ্ডিতরা যে জ্ঞানকে সৃষ্টি করছেন,
তাকে বৈজ্ঞানিক, তথ্য সমৃদ্ধ, অবজেক্টিভ, বস্তুগত, বৈজ্ঞানিক জ্ঞান ভান্ডার হিসেবে তাঁরা তুলে ধরেছেন বিশ্বের সামনে, তুলে ধরেছেন পাশ্চাত্য দেশগুলোর মানুষের সামনে, তুলে ধরেছেন প্রাচ্যের দেশগুলোর মানুষের সামনে। এই জ্ঞান ভান্ডারকেই বলা হচ্ছে ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ। এডওয়ার্ড সঈদ এটাকে এইভাবেই ব্যাখ্যা করছেন। এখন সঈদ বলছেন যে এই পাশ্চাত্য পণ্ডিতরা বিজ্ঞানের কথা বলছেন, বৈজ্ঞানিক বিশ্লেষণ, কোনো পক্ষপাতিত্ব নেই, বস্তুনিষ্ঠ অবজেক্টিভ নলেজ, জ্ঞান, তার কথা বলছেন। বলছেন ইতিহাসের কথা, ইতিহাস চর্চা করে করে তারা দেখাচ্ছেন সত্যটা কি, এবং প্রাচ্য সম্পর্কে একটা ট্রুথ বা সত্য, সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটা নলেজ বা একটা জ্ঞানকে নির্মাণ করছেন। এই প্রসঙ্গে আমি একবার ফুকোর দিকে তাকাবো। ফুকো বলছেন ট্রুথ ইজ অ্যান এফেক্ট অফ পাওয়ার। সত্য বলে কিছু নেই, সত্য আপেক্ষিক, বহু সত্য আছে, আপেক্ষিক। সত্য ক্ষমতার দ্বারা সৃষ্ট, ক্ষমতায় নির্মাণ করে সত্যকে। ধরুন আমরা যে আজকে মনে করি হোমোসেক্সুয়ালিটি হচ্ছে একটা অ্যাবনর্মাল ব্যাপার, অস্বাভাবিক একটা আচরণ, সমকামিতা। ফুকো দেখিয়েছেন হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি গ্রন্থে যে প্রাচীন গ্রিক সমাজে কিন্তু সমকামিতাকে একটা অসুস্থতা, একটা রোগ হিসেবে দেখানো হতো না, দেখা হতো না। ফলে কোনটা স্বাভাবিক এটা তৈরি করে দেয় সমাজের ডমিনেন্ট ডিসকোর্স, প্রাধান্যকারী ডিসকোর্স, ক্ষমতাভাষ্য এবং ক্ষমতা, সমাজের প্রভুত্বকারী প্রতিষ্ঠানগুলো। নলেজটা, নলেজ আর পাওয়ার, ফুকোর একটা বিখ্যাত গ্রন্থ আছে, এই নলেজ পাওয়ার এটা একটা যুগল। পাওয়ার, ক্ষমতাকে প্রয়োগ করতে গেলে যার উপরে প্রয়োগ করবেন তার সম্পর্কে আপনাকে জ্ঞান নির্মাণ করতে হবে, আপনাকে জ্ঞান সৃষ্টি করতে হবে যে এ হচ্ছে আমার চেয়ে নিকৃষ্ট, অসভ্য, বর্বর, তাই একে মানুষ করা, সভ্য করার দায়িত্ব আমার, তাই আমি এর উপরে আমার শাসন প্রতিষ্ঠা করব এবং সেটা বৈধ, ন্যায্য। তাহলে জ্ঞান সৃষ্টি করতে হবে ক্ষমতা প্রয়োগ করতে গেলে, এবং নলেজ বা জ্ঞান ওই ক্ষমতাকে আরো রিইনফোর্স করবে, সুদৃঢ় করবে, আরো দৃঢ়মূল করে প্রতিষ্ঠিত করবে। এবার এডওয়ার্ড সঈদের বক্তব্যটা দেখুন। এই যে প্রাচ্যবাদী ডিসকোর্স যে জ্ঞানকে তুলে ধরছে, এই জ্ঞানটা কোনো কিন্তু সত্যিকারের বস্তুনিষ্ঠ কোনো প্রকৃত জ্ঞান নয়। এই জ্ঞান ক্ষমতা সৃষ্টি করছে। বিজ্ঞান এবং ইতিহাসের নাম করে আসলে রাজনৈতিক স্বার্থে পাশ্চাত্য প্রভুরা প্রাচ্য সম্পর্কে এই জ্ঞানকে নির্মাণ করছে, কনস্ট্রাক্ট করছে, ক্ষমতায় নির্মাণ করছে এই জ্ঞানকে, সত্যকে, প্রাচ্য সম্পর্কে সত্যকে। কি সেই ক্ষমতা? সেই ক্ষমতা হচ্ছে উপনিবেশবাদের ক্ষমতা। আমি পাশ্চাত্যের প্রভু, আমি তোমার দেশকে দখল করছি, কিন্তু আমি শুধু অস্ত্র দিয়ে দখল করছি না, করব না। আমি আগে প্রমাণ করব বিশ্বের সামনে, আমার দেশের শ্বেতকায় মানুষদের সামনে এবং তোমার দেশের উপনিবেশের মানুষদের সামনে যে তোমরা
হচ্ছে নিকৃষ্টতর, অসভ্য, বর্বর। তাই তোমাদের মানুষ করে তোলা, সভ্য করে তোলার দায়িত্ব আমাদের। তোমরা হলে হোয়াইট ম্যানস বার্ডেন, এটা শ্বেতকায় মানুষের উপর একটা বোঝা, কিন্তু সেই বোঝাটাকে আমরা স্বেচ্ছায় কাঁধে নিচ্ছি। আমরা দায়িত্ব নিয়ে তোমাদের বড় বড় অবস্থা থেকে আরো উন্নততর অবস্থায় নিয়ে আসবো। তোমরা তো এনলাইটেনমেন্টের আলোক প্রাপ্তির মধ্যে দিয়ে আসনি। 18 শতকের যে এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তি পাশ্চাত্য আধুনিকতার একটা শীর্ষ বিকাশ, সেই এনলাইটেনমেন্টের যে মূল্যবোধ, মানে রিজন, যুক্তিবোধ, ফ্রিডম, স্বাধীনতার স্বপ্ন, প্রোগ্রেস, প্রগতিতে বিশ্বাস, সেকুলারিজম, ইহজাগতিকতা বা ধর্মনিরপেক্ষতা বা ধর্ম থেকে স্বাধীনভাবে হওয়া, এবং ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, র্যাশনালিজম, যুক্তিবাদ, সায়েন্টিজম, বিজ্ঞানকে কেন্দ্রে নিয়ে আসা, টেকনোসেন্ট্রিজম, প্রযুক্তি কেন্দ্রিকতা, এগুলো তো পাশ্চাত্যের সভ্যতাতে রয়েছে। আধুনিক পাশ্চাত্যের সভ্যতায়, যার ভিত্তি হলো এনলাইটেনমেন্ট, যার শুরু হয়েছিল, সূচনা হয়েছিল 14 শতাব্দীর রেনেসাঁস থেকে, এবং যার পূর্ণ বিকাশ ঘটেছে আমরা জানি যে 17 শতকে বৈজ্ঞানিক বিপ্লব, সায়েন্টিফিক রেভলিউশন, এবং 18 শতকে এনলাইটেনমেন্ট বা আলোক প্রাপ্তির মাধ্যমে। তোমরা প্রাচ্যের মানুষ এই পাশ্চাত্য আধুনিকতা থেকে অনেক পিছিয়ে। ওরিয়েন্টালিজম গ্রন্থটি দেখাচ্ছে কিভাবে 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের প্রথম দিকে ব্রিটেন এবং ফ্রান্সের পাশ্চাত্য ঔপনিবেশিক শক্তিগুলি উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিকে রিপ্রেজেন্ট করছিল, মানে সেগুলোকে উপস্থাপনা করছিল। মানে যেন একটা বাস্তব আছে, একটা আউট দেয়ার, একটা বাস্তব আছে। সেই বাস্তবটা একটা অবজেক্টিভ রিয়েলিটি, একটা বস্তুনিষ্ঠ সত্য। সেই বাস্তবতাকে আমি যখন উপস্থাপনা করি, সেটা হলো রিপ্রেজেন্টেশন। পাশ্চাত্য আধুনিক পণ্ডিতরা মনে করতেন যে খুব বস্তুনিষ্ঠভাবে রিপ্রেজেন্টেশন করা হয়, করা যায়, করা হয়েছে। সেটাই হলো ট্রুথ বা সত্য, প্রকৃত জ্ঞান বা অথেন্টিক নলেজ। কিন্তু মিশেল ফুকো বারবার দেখাচ্ছেন যে এই যে রিপ্রেজেন্টেশন না, এটার মধ্যে একটা পাওয়ার কাজ করে, পলিটিক্স কাজ করে। এরম নয় যে বাস্তবটা আউট দেয়ার, বাইরে রয়েছে, যে কোনো লোক একইভাবে ওই বাস্তবকে দেখতে পাবে, আদৌ তা নয়। এক একজন লোক এক এক রকম যেন চশমা পরে আছে, কেউ সবুজ রং দিয়ে, কেউ নীল রং দিয়ে, কেউ লাল রং দিয়ে ওই বাস্তবটাকে দেখে। একজন হিন্দুর কাছে একটা কালো পাথর হচ্ছে শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা বা শিবলিঙ্গ, পবিত্র দেবতা। আর একজন নাস্তিকের কাছে ওইটা একটা নিছক কালো পাথর মাত্র। এরকম অজস্র উদাহরণ দেয়া যায়। মানে বাস্তবতাকে দেখা হচ্ছে যেভাবে, সেটার মধ্যেই রাজনীতি কাজ করছে, ক্ষমতা কাজ করছে, ডমিনেন্ট ডিসকোর্স কাজ করছে। বাস্তবতাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে যখন, তখন তার মধ্যে পলিটিক্স অপারেট করছে, সক্রিয় থাকছে রাজনীতি। তাই প্রাচ্য সম্পর্কে যখন একটা রিপ্রেজেন্টেশন করা হচ্ছে,
একটা উপস্থাপনাকে নির্মাণ করা হচ্ছে, সেটা নেহাতি রাজনৈতিক নির্মাণ। এবং এইখানে এডওয়ার্ড সঈদ বলছেন যে Orientalism refers to the sum of the West's representations of the Orient. Orientalism বা প্রাচ্যবাদ হলো যে প্রাচ্য দেশগুলো সম্পর্কে পাশ্চাত্য যে রিপ্রেজেন্টেশন গুলো করেছে, কখনো হয়তো একটা পেইন্টিং, চিত্রাঙ্কন, কখনো হয়তো একটা ভ্রমণ কাহিনী, ট্রাভেলগ, কখনো হয়তো একটা কবিতা, কখনো হয়তো একটা উপন্যাস, কখনো হয়তো একটা নাটক, এমনকি ভাস্কর্য, স্থাপত্য, এই সমস্ত সাংস্কৃতিক ক্রিয়া, কোনো গান, সঙ্গীত, এই সমস্ত সাংস্কৃতিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে প্রাচ্যকে আঁকা হচ্ছে, প্রাচ্যের ছবিটা, প্রাচ্যের একটা চিত্রকে গড়ে তোলা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে, প্রাচ্যের একটা রিপ্রেজেন্টেশন ঘটানো হচ্ছে, একটা উপস্থাপনা করা হচ্ছে। এই রিপ্রেজেন্টেশন গুলোর সমষ্টিটাকে নিয়েই, এই উপস্থাপনাগুলোকে নিয়েই যেটা গড়ে উঠছে, যে টোটাল বডিটা, সে সমগ্র একটা সমগ্রটা, এই সমগ্র বিষয়টাকেই বলা হচ্ছে প্রাচ্যবাদ। এর মধ্যে এরকমও আছে, সংবাদপত্রের রিপোর্টগুলো আছে, ঐতিহাসিকদের প্রাচ্য সম্পর্কে যে গবেষণা গ্রন্থগুলো সেগুলো আছে, আরব দেশগুলো সম্পর্কে বিভিন্ন ভ্রমণকারীরা, ভারত সম্পর্কে বিভিন্ন ভ্রমণকারীরা, ইউরোপীয় ভ্রমণকারীরা যে কাহিনীগুলো লিখে গেছেন সেগুলো আছে। এই যে বিপুল বিশাল একটা রচনা সম্ভার, সৃষ্টি সম্ভার, সাংস্কৃতিক সম্ভার, এইটা নিয়ে হচ্ছে প্রাচ্যবাদ। এখানে তাহলে আমরা, অনেকটা সময় চলে গেছে, আমরা সংক্ষেপে ওরিয়েন্টালিজমের কয়েকটা পয়েন্ট বলবো। এখানে আমি জন ম্যাকলিওডের চমৎকার একটা রচনা, বই আছে, বিগিনিং পোস্ট কলোনিয়ালিজম, সেটাকে অনুসরণ করব। তাছাড়াও আরো বহু বই আছে, আপনারা এডওয়ার্ড সঈদের ওরিয়েন্টালিজম বইটাও পড়তে পারেন, ভীষণ ভালো বই, সুন্দর বই। ফুকোর পাওয়ার নলেজ, তাছাড়া লীলা গান্ধীর ইন্ট্রোডাকশন টু পোস্ট কলোনিয়ালিজম বইটা দেখতে পারেন। পদ্মিনী মঙ্গিয়ার বই আছে, বিল অ্যাশক্রফটের বই আছে। তারপর একটা বই খুব বিখ্যাত হয়েছে, সে বইটার নামটা হচ্ছে, সেটার নাম হচ্ছে দি এম্পায়ার রাইটস ব্যাক, মানে উপনিবেশের সাম্রাজ্য এবার নিজে পাল্টা লিখছে। তুমি প্রভু, তুমি তো আমাদের নিয়ে অনেক লিখেছো, কিন্তু এবার আমরা রাইট ব্যাক করছি, আমরা লিখছি পাল্টা। এটাও চমৎকার বই। আর বিল অ্যাশক্রফটের নিজেরই অন্তত 4-5খানা বই এ বিষয়ে রয়েছে, আরো অনেক বই আছে। তো আমি ম্যাকলিওডের, এটা আমার খুব সহজ লেগেছে। উনি প্রথমে, আচ্ছা, এডওয়ার্ড সঈদ একটা কথা বলেছিলেন যে ওরিয়েন্টালিজম প্রাচ্যকে নিয়ে লেখে, প্রাচ্যকে বর্ণনা করে, প্রাচ্য সম্পর্কে একটা বস্তুনিষ্ঠ জ্ঞান তৈরি করে, যেন সেটা বস্তুনিষ্ঠ। প্রাচ্য সম্পর্কে সে একটা বাস্তবানুগ চিত্র আঁকে, যেন বাস্তবানুগ। প্রাচ্য সম্পর্কে একটা সত্যকে সৃষ্টি করে, যেন একটা সত্য। এর মধ্যে ভাই কোনো রাজনীতি নেই, কোনো আইডিওলজি বা মতাদর্শ নেই, কোনো ক্ষমতার খেলা নেই। এটা একেবারে ইনোসেন্ট, নিষ্পাপ শিশুর মতো মাসুম।
এর মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা স্বার্থ, ঔপনিবেশিক স্বার্থ টার্থ এইসব কথা নেই। এটাই তাদের দাবি। এই দাবিটাকে ধূলিসাৎ করে এলো এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ। ম্যাকলিওড বলছেন প্রথমে 6টা পয়েন্ট, সেটা হচ্ছে জেনারেল শেপ অফ ওরিয়েন্টালিজম, প্রাচ্যবাদের যে সাধারণ রূপ সেইটা 6টা পয়েন্ট উনি বলছেন। তারপরে একটু বাদে তিনি এগুলো খুব সংক্ষেপে আমায় বলতে হবে কারণ 9টা বেজে গেছে, আমি অনেকটা সময় নিয়েছি, প্লাস নিজেও দেরিতে এসেছি। স্টিরিওটাইপিক্যাল অ্যাজাম্পশনস অ্যাবাউট কালচারাল ডিফারেন্স দ্যাট ইট কনস্ট্রাক্টস, মানে প্রাচ্যবাদ যে সাংস্কৃতিক পার্থক্য সম্পর্কে যে স্টিরিওটাইপ গুলো তৈরি করে, সেই স্টিরিওটাইপের ধ্যান ধারণা বা অ্যাজাম্পশন, মানে যেগুলো পূর্ব প্রদত্ত ধ্যান ধারণা, সেইগুলো সম্পর্কে আরো 6টা পয়েন্ট উনি আলোচনা করেছেন। স্টিরিওটাইপ কি? সেটা হচ্ছে যে যখন একটা ছবি আপনি বারবার বলেন, বারবার লেখেন, যাকে ট্রোপ বলা হয় আজকাল, TROPE। যেমন আরবরা হচ্ছে মুসলিমরা, আজকাল আমরা প্রায় এই কথাগুলো শুনি যে মুসলিমরা হচ্ছে খুব গোঁড়া, খুব নোংরা, এদের 10টা 12টা করে বাচ্চা, এরা ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগ চালান করে, এরা হিংস্র, এরা অসম্ভব গোঁড়া ধর্মের ক্ষেত্রে, এগুলো বলা হয়। একটা স্টিরিওটাইপ। মেয়ে, নারী কেমন হবে? খুব মধুর হবে, লজ্জাবতী হবে, জোরে কথা বলবে না, জোরে হাসবে না, সে পাবলিক ডোমেনে, জনজীবনের প্রকাশ্য ক্ষেত্রে বিশেষ উপযুক্ত ভূমিকা নিতে পারবে না, রাজনীতির ক্ষেত্রে পারবে না, সে তার গৃহকোণে, সে মা হয়ে, গৃহবধূটি হয়ে রান্নাঘর সামলাবে, সন্তানের জন্ম দেবে, সন্তানকে পালন করবে, স্বামীর জন্য ভাত রান্না করে দেবে। এ হচ্ছে একটা স্টিরিওটাইপ। পুরুষ হচ্ছে বেশ ম্যানলি, যাকে বলে পুরুষকার, পুরুষোচিত, একটু সাহসী, একটু প্রকাশ্য জনজীবনে অভ্যস্ত, যে র্যাশনালিজম, যুক্তির দ্বারা চালিত। নারী যেখানে আবেগের দ্বারা চালিত, পুরুষ সেখানে যুক্তির দ্বারা চালিত। পুরুষ জোরে হাসবে, জোরে কথা বলবে, তর্ক বিতর্ক করবে, রাজনীতিতে অংশ নেবে, উপার্জন করে আনবে, বাইরের জগতে কাজ করবে। এ একটা স্টিরিওটাইপ। এগুলো হচ্ছে স্টিরিওটাইপ। যাই হোক, ওটা তো আমি পরে আসছি, এখনই এটা না বললেও চলতো। আমি প্রথমে জেনারেল শেপ অফ ওরিয়েন্টালিজমটা দেখছি 6টা পয়েন্টে। প্রথম হচ্ছে ওরিয়েন্টালিজম কনস্ট্রাক্টস বাইনারি ডিভিশনস। প্রাচ্যবাদ দ্বিত্ববাচক অনুসারী, দ্বিত্ব অনুসারী। বাইনারি ডিভিশন নিয়ে চিন্তা করাটা, এটা আমাদের আধুনিক মানুষের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আধুনিক মানুষ বাইনারি দিয়ে ভাবে, দ্বিত্ব দিয়ে, যেটাকে স্ট্রাকচারালিজম বা কাঠামোবাদ আরো বড় করে তুলে ধরেছিল চিন্তা ভাবনার ক্ষেত্রে। এই বাইনারিটা কিরকম বলুন তো? ধরুন ডে অ্যান্ড নাইট, দিন আর রাত্রি, সাদা আর কালো, পুরুষ আর নারী, ইউরোপীয় আর আফ্রিকান, শ্বেতকায় মানুষ আর অশ্বেতকায় মানুষ, পুরুষ ও নারী, হিন্দু ও মুসলমান, ব্রাহ্মণ এবং দলিত। এসব হচ্ছে একটা যুগল। এখানে বাইনারি গুলোর এক একটা অন্যটার সম্পূর্ণ উল্টো, বিপরীত, মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে তাদের মধ্যে সাধারণ অভিন্ন কোনো দিক নেই, অভিন্ন বৈশিষ্ট্য নেই। যেটা সাদা সেটা পিওর সাদা, বিশুদ্ধ সাদা, যেটা কালো সেটা বিশুদ্ধ কালো।
যে হিন্দু সে বিশুদ্ধ হিন্দু, যে মুসলিম সে বিশুদ্ধ মুসলিম, যে ব্রাহ্মণ সে বিশুদ্ধ ব্রাহ্মণ, যে দলিত সে বিশুদ্ধ দলিত, যে ইউরোপীয় সে উন্নত শ্বেতকায় বিশুদ্ধভাবে, আর যে আফ্রিকান কালো মানুষ সে বিশুদ্ধভাবে অনগ্রসর কালো মানুষ। এগুলো হচ্ছে বাইনারি। ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ এই বাইনারিগুলোকে নির্মাণ করে। কিরকম ভাবে করে? এ বলে যে প্রাচ্য আর পাশ্চাত্য। আচ্ছা, বাইনারির আর একটা কথাও দেরিদা বারবার বলেছেন তার ডিকনস্ট্রাকশনে, অবিনির্মাণ ধারণায়, তত্ত্বে, যে এই বাইনারিগুলোর মধ্যে একটা ক্ষমতার সম্পর্ক থাকে, হায়ারার্কি, উচ্চ নিচ স্তর বিন্যস্ত কাঠামো। সেখানে একটা শব্দ থাকে ওপরে আর অন্যটা থাকে নিচে। যেমন ডে ওপরে, নাইট নিচে, হোয়াইট ওপরে, ব্ল্যাক নিচে, হিন্দু ওপরে, ভারতের ক্ষেত্রে হিন্দু ওপরে, মুসলিম নিচে, বাংলাদেশের ক্ষেত্রে মুসলিম ওপরে, হিন্দু নিচে, পাকিস্তানে মুসলিম ওপরে, হিন্দু নিচে, ইউরোপে খ্রিস্টান ওপরে, অখ্রিস্টান নিচে, ইউরোপে শ্বেতকায় ওপরে আর অশ্বেতকায় বা কৃষ্ণকায় নিচে, পুরুষ ওপরে, নারী নিচে। এবার ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবাদ এই বাইনারি বিভাজনগুলোকে নির্মাণ করে, কনস্ট্রাক্ট করে। কিরম? যে পাশ্চাত্য হচ্ছে উচ্চতর, প্রাচ্য হচ্ছে নিম্নতর। প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে মিলনের কোনো জায়গা নেই, দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারা পারস্পরিকভাবে সম্পূর্ণভাবে বহিষ্কারমূলক। পারস্পরিক এক্সক্লুসিভ মানে পরস্পরকে বহিষ্কার করে, মানে একটার মধ্যে আর একটা থাকে না, একেবারেই থাকে না। যে পাশ্চাত্য আর যে প্রাচ্য, এই দুটোর মধ্যে মিলনের কোনো জায়গা নেই। ওই যে বিখ্যাত কবি, লেখক, এক্ষুনি নামটা মাথায় এলো, ভুলে গেলাম, উনি বলেছিলেন যে দেখি এখানে কোথাও এই বইটায়, কিন্তু এখন খুঁজবে কে, বলেছিলেন যে খুব সম্ভবত এরকম, আমার ঠিক কোটেশনটা মনে নেই, ও কিপলিং, রুডিয়ার্ড কিপলিং লিখেছিলেন যে দ্য ইস্ট ইজ ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট ইজ ওয়েস্ট অ্যান্ড দ্য টুইন শ্যাল নেভার মিট। মানে প্রাচ্য হলো প্রাচ্য আর পাশ্চাত্য হলো পাশ্চাত্য, এবং এই দুটো কোনোদিন মিলবে না, একটা আর একটার বিপরীত। এবং এই যে বলা হয় সেলফ আর আদার, মানে আমি স্বয়ং আর আমার আদার, অপর হচ্ছে আমার বিপরীত, একদম বিপরীত। আমি যদি হিন্দু হই তাহলে মুসলমান হচ্ছে আমার অপর, আমি যদি ইউরোপীয় হই তাহলে এই ওরিয়েন্ট প্রাচ্যের মানুষগুলো আমার অপর। অপর থেকে আমি যত দূরে নিজেকে রাখবো তত আমার নিজের আত্মপরিচিতিটা সুসংবদ্ধ হবে, তত কনসলিডেটেড হবে। যত আমি নিজেকে মানে অপরকে আমার থেকে দূরে ঠেলে দিতে পারবো। ভারতে আমি যদি মুসলমানকে যত পারা যায় দূরে দূরে সরিয়ে দিতে পারি, তাহলে হিন্দু আইডেন্টিটিটা, আত্মপরিচিতিটা বা সত্তাটা, সেটা হবে আরো সবল, সুদৃঢ়। বাংলাদেশ বা পাকিস্তানের ক্ষেত্রে আমি বলতে পারি যে যত আমি মুসলমান আইডেন্টিটিটাকে দৃঢ় করতে চাইবো, তার জন্য আমার ততটাই প্রয়োজন হবে হিন্দু বা খ্রিস্টানকে দূরে সরিয়ে দেওয়া। পাকিস্তানের ক্ষেত্রে খ্রিস্টান, শিখ, হিন্দুকে দূরে সরিয়ে দেওয়া। ইউরোপের ক্ষেত্রে সাদা যত কালো মানুষকে দূরে সরাবে, ভিন্নভাবে দেখাবে, তত সাদার সত্তা পূর্ণতা পাবে, আত্মপরিচিতি পাবে। এভাবেই মডার্নিটি তার বাইনারি চিন্তাটাকে নিয়ে চলেছে। এ যেন দুটো সমান পার্টনারের মধ্যে বৈপরীত্য নয়, একটা উঁচুতে একটা নিচুতে, তাদের মধ্যে বৈপরীত্য, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা ইতিবাচক একটা নেতিবাচক। এখানে মানে দেখানো হচ্ছে যে প্রাচ্যবাদ দেখাচ্ছে যে এই প্রাচ্যের লোকগুলো হচ্ছে অসভ্য, বর্বর, সংস্কৃতি ফংস্কৃতি নেই,
আমরা চলতি কথায় বলি না, আনকালচার্ড, বারবারিয়ান, আনসিভিলাইজড, বর্বর, অসভ্য। এই এই মানুষগুলোকে যত আমি এইভাবে যে চিহ্নিত করব, তত এর উল্টো হিসেবে আমার ইউরোপীয় সত্তা বা আমেরিকান সত্তা, আমার যে শ্বেতকায় সত্তা, হ্যাঁ, ইউরো আমেরিকান সত্তা, এটা তত আরো পরিচ্ছন্ন, পবিত্র, উৎকৃষ্টতর, তত সভ্য, তত সংস্কৃতিতে, রুচিতে আরো উন্নত, এইভাবেই দেখাতে পারবো। তাহলে এটাই হচ্ছে প্রথম পয়েন্ট, যে বাইনারিটাকে নির্মাণ করে, যেটাকে উনি বলছেন আনইকুয়াল ডাইকোটমি, মানে একটা বিভাজন রেখা। এডওয়ার্ড স্মিথ একটা কথা দারুণ বলেছেন, যে প্রাচ্যবাদ তৈরি হলো প্রাচ্যকে জানার জন্যে এবং সেই জ্ঞানটাকে আহরণ করে বিশ্বের সামনে তুলে ধরার জন্য, যে প্রাচ্যের সম্পর্কে আমরা এই সত্য অর্জন করেছি, সত্য জ্ঞান। কিন্তু এডওয়ার্ড স্মিথ বলছেন যে আসলে প্রাচ্যবাদটা ওই ইউরোপীয় পণ্ডিতদেরই নিজেদের সভ্যতা সম্পর্কে ধারণাটাকে তুলে ধরছে। ইউরোপীয়রা কেমন, মানে প্রাচ্য যত অসভ্য বর্বর, তার মানে পাশ্চাত্য ততই উন্নত, ততই সভ্য, সুসভ্য। আসলে ওরিয়েন্টালিজম দিয়ে, প্রাচ্যবাদ দিয়ে ওরা ওই পাশ্চাত্যের যে উৎকৃষ্টতা, উৎকর্ষ, সেটাকেই প্রতিষ্ঠা করছে। এটা চমৎকার বলেছেন উনি। এবার আসছি দ্বিতীয় পয়েন্টটায়, ওরিয়েন্টালিজম ইজ এ ওয়েস্টার্ন ফ্যান্টাসি। মানে এডওয়ার্ড সাইদ বলছেন যে এই যে প্রাচ্যবাদ, এটা আমি আগেই কিছুটা বলেছি, প্রাচ্যবাদ না যে জ্ঞানটাকে নির্মাণ করে, সেটা অনেকটাই হচ্ছে একটা মিথ্যা ধারণার ওপরে দাঁড়িয়ে থাকা, একটা ফ্যান্টাসি, একটা কল্পনার জগৎ। প্রাচ্য হচ্ছে এইরকম, প্রাচ্যে মানুষগুলো হচ্ছে কালো, প্রাচ্যের মানুষগুলো তারা অশিক্ষিত, তাদের রুচি অত্যন্ত নিম্ন স্তরের, তারা অত্যন্ত অসভ্য, বর্বর, অসভ্য এবং বর্বর, এইসব ধ্যান ধারণাগুলো দিয়ে একটা ফ্যান্টাসি তৈরি হচ্ছে। এটা কোনো প্রকৃত জ্ঞান নয়, প্রকৃত সত্য নয়, যেটা আমি আগেই বলেছি, ফলে এটা আর বিস্তারিতভাবে বলছি না, আর সময় নেই। 3 নম্বর হচ্ছে ওরিয়েন্টালিজম ইজ অ্যান ইনস্টিটিউশন। মানে প্রাচ্যবাদ হচ্ছে একটা প্রতিষ্ঠান। মানে প্রাচ্যবাদ না শুধু ধ্যান ধারণা, জ্ঞান এগুলো সৃষ্টি করছে, মতামত সৃষ্টি করছে, মূল্যবোধ সৃষ্টি করছে প্রাচ্য সম্পর্কে, শুধু তা নয়, প্রতিষ্ঠানগুলোও গড়ে উঠছে, স্কুল, কলেজ, মিডিয়া, সেমিনারের সংস্থা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান তো বললামই, বিতর্ক সভা, মানে রাজনৈতিক প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, এইসব বহু রকমের প্রতিষ্ঠান, ভাষাগত প্রতিষ্ঠান, এগুলো গড়ে উঠছে এবং এগুলোর মধ্যে দিয়ে প্রাচ্যবাদ সক্রিয় রয়েছে। শুধু যে বই লিখা হচ্ছে তা না, স্কুল কলেজে ইউরোপে শেখানোও হচ্ছে, এটা তাদের জ্ঞান চর্চার মধ্যে দিয়ে এটা চলে আসছে, যে প্রাচ্যের চেয়ে আমরা ইউরোপীয়রা কত উন্নত সভ্যতার অধিকারী, আমাদের এনলাইটেনমেন্ট আছে, আমাদের ওয়েস্টার্ন মডার্নিটি, মানে আমাদের আলোক প্রাপ্তি আছে, আমাদের পাশ্চাত্য আধুনিকতা আছে, আমাদের যুক্তিবাদ আছে, আমরা কত উন্নত। এইভাবে প্রতিষ্ঠানগুলো একটা রেশনালিটি মানে যুক্তিবাদ, এবং একটা অবজেক্টিভ নলেজ মানে বস্তুনিষ্ঠ জ্ঞান, একটা সায়েন্টিফিক ট্রুথ মানে বৈজ্ঞানিক সত্য, এইগুলোকে গড়ে তুলছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে। চতুর্থ হচ্ছে ওরিয়েন্টালিজম ইজ লিটারারি। মানে প্রাচ্যবাদের একটা বড় দিক হচ্ছে সাহিত্য কেন্দ্রিক। মানে বিভিন্ন রচনা, প্রবন্ধ, সাহিত্য চর্চা, কবিতা, আমি আগেই বলেছি এগুলো, এইগুলোর মধ্যে দিয়ে এমনকি এডওয়ার্ড সাইদ বলছেন যে ফিলোলজি
মানে ভাষার গুলোর ইতিহাসের যে শাস্ত্র, লেক্সিকোগ্রাফি মানে ডিকশনারি অভিধান তৈরির যে শাস্ত্র, ইতিহাস, জীববিদ্যা, রাজনৈতিক তত্ত্ব, অর্থনৈতিক তত্ত্ব, উপন্যাস রচনা, তারপর লিরিক পোয়েট্রি রচনা, সঙ্গীত রচনা, কবিতা রচনা, এই সব কিছুর মধ্যে দিয়ে, এই সমস্ত রচনার মধ্যে দিয়ে প্রাচ্যবাদ কাজ করছে। 5 হচ্ছে ওরিয়েন্টালিজম ইজ লেজিটিমেটিং। এটাও আমি আগেই বলেছি যে প্রাচ্যকে এত নিকৃষ্ট দুর্বল করে দেখায়, অসভ্য বর্বর করে দেখায় যে সে একটা বৈধতা যোগায়, লেজিটিমেট করে, বৈধতা যোগায় কাকে? ঔপনিবেশিক শাসনকে। ঔপনিবেশিক শাসনের তো বৈধতা দরকার, সে তো শুধু বন্দুক দিয়ে গুলি চালিয়ে শাসন করলে হবে না। তার নিজের দেশেও বহু মানুষ আছে যারা হয়তো এই ধরনের নগ্ন অত্যাচারকে সমর্থন করেন না। তাদের তো বোঝাতে হবে যে ঔপনিবেশিক শাসনটার একটা বৈধতা আছে, ন্যায্যতা আছে, যুক্তি আছে, নৈতিকভাবে এটা সিদ্ধ। কেন? কারণ এই প্রাচ্যের লোকগুলো হচ্ছে অসভ্য, বর্বর, হিংস্র। এই লোকগুলোকে মানুষ করতে গেলে, সুসভ্য করতে গেলে আমরা যদি ঔপনিবেশিক শাসনকে প্রতিষ্ঠা করি তবেই একমাত্র সম্ভব আমাদের শাসনকে চালিয়ে নিয়ে যাওয়া। 6 নম্বরে হচ্ছে দেয়ার ইজ লেটেন্ট অ্যান্ড ম্যানিফেস্ট ওরিয়েন্টালিজম। মানে এডওয়ার্ড সাইদ বলছেন যে দীর্ঘকাল ধরে কতগুলো মূল ধারণা চলে আসছে প্রাচ্য সম্পর্কে, যে প্রাচ্য অসভ্য, বর্বর। এটা হচ্ছে লেটেন্ট, মানে এটা অদৃশ্যভাবে নিহিত রয়েছে। আর একটা হচ্ছে ম্যানিফেস্ট, মানে প্রকাশ্য। সেটা হচ্ছে বিভিন্ন যুগে যুগে, বিভিন্ন সময়ের পর্যায়ে পর্যায়ে, বিভিন্ন শতকে, এক একটা বিশেষ বিশেষ মুহূর্তে কতকগুলো বিশেষ বিশেষ কথা বলা হয় প্রাচ্য সম্পর্কে। এই ধরুন, প্রাচ্যদের ভাষাটা হচ্ছে অত্যন্ত অনগ্রসর। আবার কখনো বলা হলো, হয়তো তার পরের শতাব্দীতে বলা হলো, প্রাচ্য নারীরা হচ্ছে অত্যন্ত যৌনতায় অসভ্য, অশ্লীল আচরণে অভ্যস্ত, নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। এরকম বিভিন্ন সময় যেগুলো বলা হয় সেগুলোকে বলা হচ্ছে ম্যানিফেস্ট। এবারে আসছি আমি স্টিরিওটাইপ গুলো। স্টিরিওটাইপে উনি 6টা পয়েন্টের কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে দ্য ওরিয়েন্ট ইজ টাইমলেস। বারে বারে এই কথাটা বলা হয়েছে, লেখা হয়েছে যে প্রাচ্যের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, এটা হলো অচল, নিশ্চল, গতিহীন। পাশ্চাত্যে যেমন এসেছে রেনেসাঁস, এসেছে বৈজ্ঞানিক বিপ্লব 17 শতাব্দীতে, তারপর 18 শতাব্দীতে এই শিল্প বিপ্লব 1760 সালে, তারপরে এসেছে এনলাইটেনমেন্ট, আলোক প্রাপ্তি 18 শতকে। কত পরিবর্তন এসেছে! বিজ্ঞান এসছে, প্রযুক্তি এসছে, যুক্তিবাদ এসছে, আধুনিক জাতীয়তাবাদ, জাতীয় রাষ্ট্র এসছে, গণতন্ত্র এসছে। কিন্তু প্রাচ্য নিথর, নিশ্চল, সেখানে কোনো প্রগতি ঘটতে পারেনি, প্রগতিশীল পরিবর্তন ঘটতে পারেনি। তাই প্রাচ্যে যখন কোনো পাশ্চাত্য মানুষ আসেন তখন তিনি ভাবেন যে একটা অন্য দেশে শুধু এলাম তা নয়, অন্য একটা সময় চলে এলাম, অনেক আগে, কয়েকশো বছর আগেকার একটা সময় আমি ফিরে গেলাম, অনগ্রসর একটা সময়। 2 হচ্ছে দ্য ওরিয়েন্ট ইজ স্ট্রেঞ্জ। পাশ্চাত্যের মানুষের রচনায় বারে বারে এটা লেখা হচ্ছে যে প্রাচ্য হচ্ছে খুব অদ্ভুত, উইয়ার্ড, স্ট্রেঞ্জ, কিম্ভূত কিমাকার, খুব বিদঘুটে।
এদের চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার, রাস্তা দিয়ে হাঁটছে কিংবা হয়তো কোনো হাতির পিঠে চড়ে যাচ্ছে বা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, পালকি করে যাচ্ছে, এরা মেয়েরা পর্দানসীন হয়ে আছে, হিন্দু মেয়েরা পর্দানসীন, মুসলিম মেয়েরা বোরখা পরে আছে, রাস্তায় বেরোচ্ছে শুধু পুরুষরা, একটা কিম্ভূত কিমাকার সমাজ। এটাকে যুক্তিবাদ দিয়ে তারা ব্যাখ্যাই করতে পারছেন না, এতই এটা অদ্ভুতুরে। মানে এখানে যুক্তি নেই, এখানে অস্বাভাবিকত্ব আছে, এরা অসুস্থ একটা সমাজ প্রাচ্য। 3 নম্বরে হচ্ছে ওরিয়েন্টালিজম মেক্স অ্যাজাম্পশনস অ্যাবাউট রেস। এরা না, প্রাচ্যবাদ কতগুলো রেস বা নৃকুল বা এমনি চলতি কথায় জাত বলা যায়, জাতি, যেমন এগুলো সম্পর্কে কতগুলো স্টিরিও টাইপের বিশ্বাস করে, মানে বারবার পুনরাবৃত্তি ঘটানো কতগুলো ধারণা। যেমন যেমন হচ্ছে আরবরা হচ্ছে, আরব মুসলিমরা, এরা হচ্ছে খুব, এখানে বলা লিখেছেন উনি, মার্ডারাস এন্ড ভায়োলেন্ট। এরা খুনি, হত্যাপ্রবণ, হিংস্র। সব আরবরা, সব মুসলিমরা এটা হতে বাধ্য, কারণ এটা ওদের জাতিগত বৈশিষ্ট্য। তেমনি এই ভারতীয়রা, এরা হচ্ছে লেজি, অলস। সব ভারতীয়দের মধ্যে এই ব্যাপারটা থাকবেই, কারণ এটা ওদের রেশিয়াল, জাতিগত, নৃকুলগত বৈশিষ্ট্য। এরা অলস, কর্মবিমুখ। তারপর হচ্ছে চীনের মানুষরা হচ্ছে দুর্বোধ্য, অবদ্ধ, এদের ব্যাখ্যা করা যায় না এদের আচরণকে। মানে প্রাচ্যে যে সমস্ত রেসগুলো আছে বলে ওরা মনে করছেন, সেগুলোকে ওরা কতগুলো স্টিরিও টাইপে বেঁধে দিলেন। হ্যাঁ, একই ধরনের টাইপ। তার মানে একা একটা আরব সে অন্যরকম হতে পারে না, কারণ এটা তো তার রেসের, তার জাতির বৈশিষ্ট্য। এটা প্রমাণ করে যে পাশ্চাত্য কত উন্নত রেস। ইউরোপিয়ানরা কত উন্নত নৃকুল গত বৈশিষ্ট্যের অধিকারী। 4 নম্বর হচ্ছে ওরিয়েন্টালিজম মেক্স অ্যাজাম্পশনস অ্যাবাউট জেন্ডার। এখানে একটা অদ্ভুত জিনিস সঈদ লক্ষ্য করেছেন, যে ওরা না, এই প্রাচ্যবাদ সবসময় একটা জেন্ডার, মানে সামাজিক লিঙ্গ ভিত্তিক একটা ধারণা পোষণ করে। কিরকম না, প্রাচ্যের মানুষরা, পুরুষরা হচ্ছে মেয়েলি, কাপুরুষ, এলিয়ে চলা, লতিয়ে চলা। এরা ঠিক পাশ্চাত্যের পুরুষের মতো ওইরকম পুরুষ না। পুরো সমাজটাই, প্রাচ্যটাই হচ্ছে একটা মেয়েলি সংস্কৃতি, মেয়েলি সমাজ, কাপুরুষ, ভীরু, সংকীর্ণ, ঈর্ষা পরায়ণ, ঝগড়ুটে। এবং এদের মেয়েরাও হচ্ছে একটা অদ্ভুত টাইপের। এদের মেয়েরা নিজেদের যৌনতাকে দমন করতে পারে না, যৌন আবেগ বা যৌন প্রবৃত্তির এরা দাসী। এবং পাশ্চাত্য পুরুষ হচ্ছে প্রকৃত আদর্শ পুরুষ, বলশালী, উদার, বলিষ্ঠ, সাহসী, লড়াকু। পাশ্চাত্যের নারী হচ্ছে নৈতিক চেতনায় উদ্বুদ্ধ, সতী, তার চরিত্র ভালো, কিন্তু প্রাচ্যের পুরুষ যেন ঠিক পুরুষ নয়, প্রাচ্যের নারীও ঠিক আদর্শ নারী নয়। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটুকু আমার বলতেই হবে, যদিও খুব কম সময় রয়েছে, সেটা হচ্ছে যে
আজকে পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিস্ট যারা, উত্তর কাঠামোবাদী নারীবাদী, যেমন জুডিথ বাটলার, হেলেন সিক্সু, লুসি ডিগারে, এরা দেখিয়েছেন কি, যে ওই যে সিমন দা বুভয় বলেছিলেন তার সেকেন্ড সেক্স বিখ্যাত গ্রন্থে, যে ওম্যান ইজ নট বর্ন, ওম্যান ইজ মেড। মানে জেন্ডারের ধারণাটাকে আজকের দিনে পোস্ট স্ট্রাকচারালিস্ট উত্তর কাঠামোবাদীরা বারে বারে বলছেন, এবং উত্তর কাঠামোবাদী নারীবাদীরাও বলছেন যে এটা সামাজিক নির্মাণ। যৌন শারীরিক পার্থক্য থাকতে পারে, একটা পুরুষ একটা নারীতে থাকতে পারে, আবার তৃতীয় লিঙ্গের একরকম হয়, ট্রান্সজেন্ডার হয়, আবার দুটো পুরুষের শারীরিক গঠন একদম একরকম নাও হতে পারে, দুটো নারীর শারীরিক গঠন একদম একরকম নাও হতে পারে। ট্রান্সজেন্ডারের মধ্যেও কত রকম আছে, LGBTQIA+, ট্রান্সজেন্ডার আছে, লেসবিয়ান আছে, গে আছে, বাইসেক্সুয়াল আছে, কত রকমের। শারীরিক পার্থক্যটা তো কোনো ব্যাপারই না, এরকম তো হাজার হাজার মানুষের হাজার হাজার শারীরিক পার্থক্য আছে। তাই দিয়ে তার সামাজিক অবস্থান ঠিক হবে? তার সামাজিক ভূমিকা কি ঠিক হবে? কেউ লম্বা পুরুষ, কেউ বেটে পুরুষ, কেউ সাদা শ্বেতকায় নারী, কেউ কৃষ্ণকায় নারী, কারুর নাক ভোঁতা, কারুর নাক উন্নত, কারুর চোখ ছোট, কারুর চোখ বড়। এসব অজস্র শারীরিক পার্থক্য মানুষে মানুষে থাকে। এটা কোনো ব্যাপারই নয় সেক্সুয়াল ডিফারেন্সটা। সেক্সটা মানে হচ্ছে শারীরিকটা। তাহলে জেন্ডারের পার্থক্যটা কি? জেন্ডার হচ্ছে সামাজিক লিঙ্গ, এটা সেক্স নয়। জেন্ডারটা সামাজিকভাবে কনস্ট্রাক্টেড, নির্মিত। মানে তুমি পুরুষ হবে, তোমাকে নির্মাণ করা হলো পুরুষ বলে। তুমি জোরে কথা বলবে, তুমি বাইরের জগতে চাকরি করবে, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে, কিংবা তুমি সায়েন্স নিয়ে পড়বে, তুমি ব্যায়াম করবে, তুমি গাড়ি নিয়ে খেলবে ছোটবেলায়, তুমি বন্দুক নিয়ে খেলবে। আর মেয়ের জেন্ডারটা কিরম ভাবে তৈরি হবে? যে তুমি রান্না বান্না, কিচেন, রান্নাঘর সামলাবে, সন্তান সামলাবে, আর তুমি ছোটবেলায় রান্নাবাটি খেলবে, পুতুলের বিয়ে দেবে, পুতুল নিয়ে খেলা করবে, জোরে কথা বলবে না, বাইরের জগতে তোমার স্থান নয়। এগুলো হচ্ছে সামাজিকভাবে নির্মাণ। তাহলে দেখুন, এই যে জেন্ডার দুটো টাইপ, স্টিরিওটাইপ তৈরি করেছে মডার্নিটি বা তারও অনেক আগে থাকতে, এই স্টিরিওটাইপ দুটোকে কিন্তু ওরিয়েন্টালিজম ঠিক বলে মেনে নিয়েছে, যে পুরুষ হলে এরকম হবে, নারী হলে এরকম তার ভূমিকা হবে। তার সামাজিক ভূমিকা দুটো নির্মাণ করে দিচ্ছে যে সে পুরুষ হচ্ছে, আর নারীর সামাজিক ভূমিকাটা নির্মাণ করে দিচ্ছে যে সে নারী হচ্ছে। ওই দুটোর মানদণ্ডে দেখে, ওই দুটো মানদণ্ডের ভিত্তিতে তারা বলছেন যে প্রাচ্যের পুরুষরা ঠিকঠাক পুরুষ না বাপু, এরা বহুত মেলি পুরুষ, এগুলো ঠিক পুরুষ না। পুরুষ দেখতে চাও তাহলে ইউরোপে এসো। আর প্রাচ্যের নারী খুব অসভ্য অশ্লীল আচরণে অভ্যস্ত, এই নারী উপযুক্ত মর্যাদাপূর্ণ নারী নয়। তারপর 5 নম্বর হচ্ছে ওরিয়েন্টিস ফেমিনাইন। হ্যাঁ, এটা তো আমি বললামই যে সমগ্র প্রাচ্যকেই এরা না পাশ্চাত্যের চোখে যেন নারী হিসেবে দেখত, এরম বহু লেখায় আছে। যার ফলে পাশ্চাত্য থেকে যখন কোনো ট্রাভেলার, কোনো ভ্রমণকারী প্রাচ্যে আসতেন, তিনি বেশ শিহরিত হতেন এটা ভেবে যেন একটা তার পাশ্চাত্য সমাজে যেসব নিষিদ্ধ যৌনতা ছিল সেইগুলো যেন অবাধে মুক্তি পেয়ে গেল প্রাচ্যে এসে। পাশ্চাত্যে তাকে যেরকম সিভিল, মানে সুসভ্য, ভদ্র, রুচিশীল হয়ে সমাজের রীতিনীতি প্রথা মেনে যুক্তিবাদী মানুষ হিসেবে বাঁচতে হয়, হ্যাঁ, সেইখান থেকে সে যেন একটা হঠাৎ অসভ্য আদিম জগতে মুক্তি পেয়ে গেল, এবং পুরো প্রাচ্য যেন একটা নারী, সেই নারীকে ভোগ করবার জন্য ঔপনিবেশিক প্রভুরা আসতে শুরু করছে। এই ধরনের মেটাফর, রূপকগুলো, উপমাগুলো প্রচুর ব্যবহার করেছে তাদের লেখায়।
যে প্রাচ্য একটা নারীর মতো রহস্যময়ী, তাকে ভোগ করতে হবে, তাকে পেনিট্রেট করতে হবে, তাকে পজেস করতে হবে, দখল করতে হবে, ভোগ দখল করতে হবে, তাকে কনজিউম করতে হবে, তাকে উপভোগ করতে হবে, এইভাবে লেখা এডওয়ার্ড সেইড দেখিয়েছেন। সব শেষে আসছি 6 নম্বরে, দা ওরিয়েন্টাল ইজ ডিজেনারেট। এখানে বারে বারে এই লিটারেচার গুলো, এই রিপ্রেজেন্টেশনস গুলোকে বিশ্লেষণ করে করে দেখাচ্ছেন এডওয়ার্ড সেইড তাঁর ওরিয়েন্টালিজম গ্রন্থে, যে এই প্রাচ্যের মধ্যে আছে ভীরুতা, আলস্য, বিশ্বাসহীনতা, বিশ্বাসের অযোগ্য হওয়া, ফিকলনেস মানে বাচালতা, মানসিক অস্থিরতা, ফাঁকিবাজি, হিংসা, কামনা, যৌন কামনা। এদের নৈতিক চেতনা এতটাই খারাপ যে এরা অধঃপতিত। তাই এদের লেখাপড়া শিখিয়ে, সভ্যতা ভদ্রতা শিখিয়ে, সামাজিক আচরণ শিখিয়ে, যুক্তিবাদ শিখিয়ে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ শিখিয়ে, তারপরে বিজ্ঞান প্রযুক্তি শিখিয়ে, তারপরে আধুনিক জাতি রাষ্ট্রের ধরন ধারণ, গণতন্ত্রের ধরন ধারণ শিখিয়ে, তারপরে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা শিখিয়ে, এদের মানব কেন্দ্রিকতা, হিউম্যানিজম, মানবতাবাদ শিখিয়ে এদের আস্তে আস্তে মানুষ করে তুলতে হবে, সভ্য করে তুলতে হবে। মানে ওরিয়েন্টালিজমের যে বিশাল রচনা সম্ভার, সেখানে প্রাচ্যকে দেখানো হয়েছে এক কথায় বললে একটা অসভ্য বর্বর সামাজিক ক্ষেত্র হিসেবে, জগৎ হিসেবে। তাই পাশ্চাত্যকে আসতে হবে, ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করতে হবে, দরকার হলে বল প্রয়োগ করতে হবে, করে সুসভ্য করতে হবে। মানে মানব জাতির মহান কর্তব্য, দায়িত্ব এসে পড়েছে ইউরোপীয়দের ঘাড়ে, এবং তারা এতই মহান, এতই উদার যে তারা এসে এই বর্বর প্রাচ্যকে সুসভ্য করে তোলার দায়িত্ব নিয়ে ঔপনিবেশিক শাসনকে প্রতিষ্ঠা করেছে। এবং এটা ডিকলোনাইজেশনের পরেও এটা চলেছে, আজও এটা চলেছে, এখনো এটা চলেছে, এখনো ইউরো আমেরিকান ওরিয়েন্টালিজম আজও কাজ করছে। আমার বক্তব্য শেষ। এর বিরুদ্ধে অনেকগুলো সমালোচনা অনেকভাবে করেছেন, সেগুলো আবার এক বিস্তারিত আলোচনা। তবে আমি অনেকক্ষণ বলে ফেলেছি, 1.5 ঘন্টা, আমি এখানেই থামছি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলবেন। প্রশ্ন আছে কারো কোনো? আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন স্ক্রিন করছে না? স্যার, আপনি মিউট করেছেন। কারোর কোনো প্রশ্ন নেই তো? ভালোই হলো, অনেকক্ষণ বকবক করেছি 1.5 ঘন্টা ধরে। তুমি ইউটিউবেও কি এটা হচ্ছে? না না, ইউটিউবে এটা বা ফেসবুকে হচ্ছে? ঠিক আছে স্যার, তাহলে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে, ঠিক আছে। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি যে মুসলিম যাই হোক, মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হোক না কেন, আমরা একে অপরের পরিপূরক। একে অন্যকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আই তবে সহচরী, হাতে হাত ধরি ধরি। আমরা এক ব্যক্তি যদি বলি এসো আমরা
হাতে একসাথে থাকি, হাতে হাত ধরে আমরা কাজ করি, তো আমরা একইভাবে এগিয়ে যাব এবং আমরা সাফল্য লাভ করব। তেমনই বলা হয়েছে, অন্ধকারের অন্ধকার শেষ হয়ে আলো আসে। সেই আলোতে আমরা যেমন আমরা শিক্ষার আলোয় আলোকিত হই, ঠিক তেমনই আপনি বলেছেন নলেজ এবং পাওয়ার দুটি দরকার। তাই সেটি দরকার কিন্তু শিক্ষামূলক কাজে। সে তার দ্বারা আমরা আমরা এগিয়ে যাব আমাদের জীবনের পথে, আমরা এগিয়ে যাব আমাদের, যাতে আমাদের জীবন অতিবাহিত হয় খুবই সুন্দরভাবে। আপনি যেভাবে পাশ্চাত্য সম্পর্কে তুলে ধরেছেন, খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এমনকি আমাদের আরো জানার ইচ্ছা আছে কি যে আমরা যেমন এই নিয়ে আরো জানি, কিন্তু আচ্ছা, সময় তো। একটা কথা, ওখানে একটা প্রশ্ন এসছে, হ্যাঁ, আমি খুব ছোট্ট করে উত্তরটা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি একটু প্রশ্নটা পড়ে দাও তো, বা একবার দেখাও এখানে। ডিসপিউটিং না কথাটি। না, এর আগে, এর আগে এসছে একটা। হ্যাঁ, হ্যাঁ, তার উপনিবেশবাদ ও বাদ ও বলো। উত্তর উপনিবেশিকতা বা উপনিবেশিকতা বা সম্পর্কে যদি আপনি সংক্ষেপে আলোচনা করেন। আচ্ছা, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, আমি খুব সংক্ষেপে মূল পার্থক্যটা বলি, এছাড়া আরো অনেকগুলো পার্থক্য নিশ্চয়ই আছে। উপনিবেশবাদ হলো প্রত্যক্ষ ভাবে যখন রাজনৈতিক শাসন বিদেশিরা প্রতিষ্ঠা করে, যেমন ভারতে যখন ব্রিটিশরা প্রত্যক্ষভাবে শাসন ক্ষমতা দখল করলো এবং ভারতকে উপনিবেশ করলো, সেটা হলো উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম। মানে শিল্প পুঁজি যখন নিজের দেশের মধ্যে আবদ্ধ থেকে আর তৃপ্ত নয়, মুনাফার তাগিদে সে যখন বিদেশে চলে যায় এবং বিদেশের ভূখণ্ডকে অধিকার করে বল প্রয়োগ করে, এবং সেখানে যখন নিজের শাসন প্রতিষ্ঠা করে, যেমন ব্রিটিশরা করেছিল ভারতের উপরে, সেটা হলো উপনিবেশবাদ। এবং সাম্রাজ্যবাদের সাথে তার যোগাযোগ আছে অবশ্যই। সাম্রাজ্যবাদ হলো যখন ফিনান্স ক্যাপিটাল বা লগ্নি পুঁজি সে যখন বিদেশি ভূখণ্ডে গিয়ে তার পুঁজিকে বিনিয়োগ করে, সেটা হলো সাম্রাজ্যবাদ। এগুলো হলো মূল পার্থক্য, আরো অনেকগুলো পার্থক্য আছে, সেটা একটা আলাদা আলোচনার ব্যাপার। আর উত্তর উপনিবেশবাদ এটা হচ্ছে একটা তত্ত্ব, পোস্ট কলোনিয়াল থিওরি বা পোস্ট কলোনিয়ালিজম। তাহলে উপনিবেশবাদের ক্ষেত্রে আমি দেখছি রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করলো ব্রিটিশ ভারতের ওপরে, এক। দুই, মার্ক্সবাদীরা যেটা গুরুত্ব দেবেন যে অর্থনৈতিকভাবে ভারতের সম্পদকে লুণ্ঠন করে, একেবারে বিশালভাবে লুণ্ঠন করে, ধ্বংস করে নিজের দেশে নিয়ে গিয়ে তারা ধনী হলো। এ দুটো নিয়ে উপনিবেশবাদ। আর পোস্ট কলোনিয়াল থিওরি বা উত্তর উপনিবেশবাদ হচ্ছে একটা তত্ত্ব যে বলছে যে এই রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা আর অর্থনৈতিক শোষণ চালানো, এ দুটো ছাড়াও তৃতীয় আর একটা দিক ভাবতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের সংস্কৃতির ওপরেও ব্রিটিশ প্রভুরা তাদের সংস্কৃতি এবং ক্ষমতাকে চাপিয়ে দিয়েছিল। আমাদের যে ভারতীয়দের নিজস্ব দেশজ সংস্কৃতি, আমাদের যে দেশজ চিন্তা ভাবনা মনন চিন্তন, আমাদের যে সংস্কৃতি, সামাজিক রীতি প্রথা, আমাদের পরিবার, আমাদের যে আমাদের যে জন্ম মৃত্যুর ধারণা, বিবাহের ধারণা, সম্পত্তির ধারণা, এই যে জিনিসগুলো,
আমাদের জ্ঞান তত্ত্ব মানে এপিস্টেমোলজি, থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব, এইগুলোকে যখন ওরা বিকৃত করেছে, এগুলোর মধ্যে যখন ওরা অদৃশ্যভাবে ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছে, আমাদের ভাবিয়েছে ওদের ভাবনা দিয়ে। ওরা ভাবিয়েছে আমরা নিকৃষ্ট, তাই আমরা ভেবেছি ওরা উৎকৃষ্ট। আমরা যখন এভাবে নিজেদের নিকৃষ্ট ভেবেছি, ওদের উৎকৃষ্ট ভেবেছি, আমাদের সংস্কৃতি সম্পর্কে আমরা একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেছি। এই পুরো বিষয়টা, এই যে সাংস্কৃতিক ক্ষেত্রে, জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে, চিন্তন ভাবনা, চিন্তা মননের ক্ষেত্রে, আমাদের সৃজনশীলতার ক্ষেত্রে আমরা যখন ডিস্টর্টেড হয়েছি, বিকৃত হয়েছি, আমাদের যখন ওরা পঙ্গু করে দিয়েছে আমাদের চিন্তা ভাবনাকে, এই চিন্তনের জগৎটা, সংস্কৃতির জগৎটায় যখন বিদেশি প্রভুর প্রাধান্য রয়েছে এবং আজও রয়েছে। আনুষ্ঠানিক রাজনৈতিক স্বাধীনতা ভারতে এসে গেছে 1947 সালে, কিন্তু আজও ভারতে আমাদের চিন্তায় ভাবনায় আমরা নিজেরা হীনমন্যতায় ভুগছি। আমরা ভাবছি আমরা কালো চামড়া, আমরা নিকৃষ্ট, আমরা নেটিভ, আমরা নিগার, ওরাই শ্বেতকায়রা, ইউরোপিয়ানরা, আমেরিকানরাই সুসভ্য, হ্যাঁ, আমাদের চেয়ে উৎকৃষ্টতর। এই ভাবনাগুলো যখন ভাবছি, আমাদের একাডেমিক্স, আমাদের লেখাপড়া, শাস্ত্র, শিক্ষা ব্যবস্থায় আমরা যখন এগুলোই শিখছি, ভাবছি, খুব সূক্ষ্মভাবে এগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ভাবনায়। এইগুলোকে নিয়ে আলোচনা করে পোস্ট কলোনিয়াল থিওরি, এবং এই পোস্ট কলোনিয়াল থিওরি বা উত্তর ঔপনিবেশিক তত্ত্ব, এটার সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞায়িতভাবে এর যাত্রা শুরু হয়েছিল এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম গ্রন্থ থেকে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ডেসপোটিজম, বানানটা ভুল আছে, ডেসপোটিজম ঠিক কিভাবে ব্যবহার করা উচিত। ডেসপোটিজম বলতে বোঝায় যেখানে একজন ব্যক্তির স্বৈরতন্ত্র চলছে, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে একজন রাজার হাতে, এবং সেই রাজা মোটেই জনকল্যাণমূলক কাজকর্ম করেন না, প্রজা পালনকারী নন, তিনি কোন রকম প্রজাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেন না, প্রজাদের অধিকারকে স্বীকার করেন না, তার মধ্যে গণতান্ত্রিক চিন্তা চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই, তিনি নিজের চিন্তাকেই মনে করেন সর্বশ্রেষ্ঠ, তিনি স্বেচ্ছাচার চালান, তিনি নিজের ইচ্ছে মতো, মানে আরবিট্রারিলি, মানে নিজের খেয়াল খুশি মতো, মর্জি মাফিক শাসন ব্যবস্থা চালান। এইরকম একটা শাসন ব্যবস্থাকে, যেখানে ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে একজন ব্যক্তিতে, তাকেই বলা হয় ডেসপটিজম বা স্বৈরতন্ত্র। আর কোনো প্রশ্ন আছে? রাফায়েল পাটাইয়ের বুক আরব মাইন্ডের মেইন থিমটা কি স্যার, একটু বললে উপকৃত হব। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত যে এই বইটা আমি পড়িনি, ফলে আমি বলতে পারবো না, আমি ক্ষমা প্রার্থী। স্যার পোস্ট কলোনিয়াল ইন্টারন্যাশনাল রিলেশনসে কত সালে আসেন? বোধহয় বলতে চাইছে যে পোস্ট কলোনিয়াল থিওরিটা, এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কবে থেকে এলো, মনে হয় প্রশ্নটা সেটাই। তো এটা বলা যেতে পারে যে এক্সাক্ট সালটা আমি বলতে পারবো না, কারণ আমি আন্তর্জাতিক সম্পর্ক পড়াই না, আমি রাষ্ট্রতত্ত্ব এগুলোই পড়াই। তো অবশ্যই 1978 সালে ওরিয়েন্টালিজম এলো, তারপর আরো কিছুদিন, বেশ কিছু বছর বাদে আমরা দেখতে পাচ্ছি দি এম্পায়ার রাইটস ব্যাক ছাপা হচ্ছে, যেখানে বিল অ্যাশক্রফট, হেলেন, টিফিন, এদের লেখাগুলো এরা এডিট করছেন বইটাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কলোনিয়াল থিওরি নিয়ে হোমি ভাবা, তারপরে এসকোবার, তারপরে আগেই তো এডওয়ার্ড সাইদের কথা বলেছি, এসকোবার, এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়, তারপরে অমিত দাভাসি, তারপরে
গায়ত্রী চক্রবর্তী স্পিভাকও পোস্ট কলোনিয়াল থিওরির ওপরে লেখালেখি করেছেন। এরকম গৌরী বিশ্বনাথন, এরকম অনেকেই পোস্ট কলোনিয়াল থিওরি নিয়ে চর্চা করতে করতে একটা সময়ে ধীরে ধীরে এটা বিপুল প্রভাবশালী হয়ে ওঠে তত্ত্বটা, এবং শুধু রাজনৈতিক তত্ত্বের জগতে এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এটা নিয়ে আলাপ আলোচনা হতে থাকে, এবং সেখানে ওই ব্যাপারগুলোকেই তুলে ধরা হতে থাকে যে উপনিবেশ শুধু রাজনৈতিক আর অর্থনৈতিক ক্ষেত্রেই তার শোষণ দমনপীড়ন চালায়নি, সে আমাদের সংস্কৃতির ক্ষেত্রেও, আমাদের জ্ঞান চিন্তা ভাবনা মননের ক্ষেত্রেও উপনিবেশবাদীরা মানে ইউরোপিয়ানরা অনেক রকমের অদৃশ্য ক্ষমতার তন্ত্রজালকে বিস্তার করেছে। এই বক্তৃতাটাকে ইউটিউবে দেওয়ার জন্য একজন লিখেছেন, আমারও আমিও তোমাদের কাছে অন্বেষা জানতে চাইবো যে এটা কি ইউটিউবে দেওয়া হবে, যাতে অনেকে যারা দেখতে পেলেন না তারা হয়তো পরে দেখবেন। অন্বেষা, এটা কি ইউটিউবে দেওয়া হবে? প্রত্যেকবার তো দেওয়া হয়। অন্বেষা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অন্বেষা, আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? অন্বেষা, আমার কথা শুনতে পাচ্ছ? অন্বেষা, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। অন্বেষার কোনো কারণে হয়তো ওর ইয়েটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, গৌর, আমার কথা শুনতে পাচ্ছ? আমি সে শুনতে পাচ্ছি স্পষ্ট। আচ্ছা, এটা কি ইউটিউবে আপলোড করা হবে? অবশ্যই স্যার, একজন, ইউটিউবে আপলোড ঠিক করে আছে, আমরা পাঠিয়ে দেবো স্যার। ঠিক আছে। আর একটা প্রশ্ন একজন কেউ করলেন এক্ষুনি, আমি দেখতে পেলাম না। তথ্য ও তত্ত্বের মধ্যে পার্থক্য। দেখো, তথ্য বলতে আমরা ফ্যাকচুয়াল ডেটাকে বোঝাই। ডেটা মানে উপাত্ত, ফ্যাক্ট হচ্ছে বাস্তব। তাহলে তথ্য সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ধরা হয় যেখানে বাস্তব সম্পর্কে কতকগুলো ঘটনা, তার পরিমাণগত উপাত্ত, কোয়ান্টিটেটিভ ডেটা, ফ্যাকচুয়াল ডেটা বা ঘটনা, এগুলোর সমষ্টিটাকে বলা হচ্ছে তথ্য। তথ্যকে ভাবা হয় বস্তুনিষ্ঠ, মানে অবজেক্টিভ। এটা সাবজেক্টিভ নয়, মানে আত্মমুখী নয়, মানে আমি আমি যেটা ভাবছি সেটা তথ্য নয়, কিন্তু যেটা সবাই দেখতে পাচ্ছি সেটা হলো বাস্তব তথ্য। এভাবেই ভাবা হয়। আর তত্ত্ব হচ্ছে, যেটাকে ইংরেজিতে থিওরি বলে, তত্ত্ব হচ্ছে একটা বিশ্লেষণের
কাঠামো, অনেকগুলো তথ্য আছে। ধরা যাক এই যে ভারতের কৃষি আইন 3টে, তার বিরুদ্ধে 1 বছর ধরে চলা কৃষকদের আন্দোলন, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যে এই 3টে কৃষি আইন প্রত্যাহার করা হবে, তিনি ক্ষমা প্রার্থনাও করেছেন। ইতিমধ্যে 700-র ওপর কৃষক শহীদ হয়েছেন। তা এই বিভিন্ন তথ্যগুলো, হ্যাঁ, এখানে আদানি আম্বানির হাতে তুলে দেওয়া হচ্ছিল কিনা, কিভাবে এমএসপি বজায় রাখা হবে, কৃষকরা কিভাবে তাদের কৃষি পণ্যের দাম নিজের দামের ক্ষেত্রে নিজের দরাদরি করার ক্ষমতাকে বজায় রাখতে পারবেন। আর এই অনেকে বলেছেন এটা ধনী কৃষকদের, কুলকদের আন্দোলন, ট্র্যাক্টর মালিক যারা। আবার অনেকে বলেছেন না, দরিদ্র কৃষকরাও এর সাথে জড়িত, দরিদ্র কৃষকদেরও শোচনীয় অবস্থার মধ্যে পড়তে হতো যদি তারা এই 3টে কৃষক আইনকে চালু হতে দিতেন। তো এরকম বিভিন্ন তথ্য আছে। এই সমস্ত তথ্য, এগুলোকে একটা কাঠামোর মধ্যে এনে যদি কেউ বিশ্লেষণ করার চেষ্টা করেন এগুলোর আন্তঃসম্পর্ককে, তখন আমরা বলতে পারি যে একটা তত্ত্ব নির্মাণের চেষ্টা হয়েছে। আর প্রশ্ন আছে? ঠিক আছে, ধন্যবাদ স্যার। পাশ্চাত্য হিসেবে যে তথ্য আমাদের তুলে ধরেছেন তা অসামান্য আপনি দিয়েছেন, কিন্তু আমাদের মনে হচ্ছে যেমন আপনার কাছ থেকে আরো আমাদের চাহিদা রয়ে গেল। আপনি চাইবো আপনি যাতে এই চাহিদা আবারও আপনি পূরণ করেন, কিন্তু সময়টা ঠিক থাকে না, সময়ও পেরিয়ে যায়। তাই তাই আমাদের আজ বিদায় নিতে হবে। কিন্তু আপনি যে হিসেবে প্রশ্নের উত্তর সবার তুলে ধরলেন, সত্যি স্যার মনোরঞ্জন করে গেল আজকে আমাদের এই ওয়েবিনার। আমি ওয়েবিনারের শেষে একটাই কথা আরেকবার আমি রিপিট দিতে চাই যে স্যার আমাদের সাথে এক ওয়েবিনার সিরিজ তুলে ধরেছেন। স্যার আমাদের সাথে প্রত্যেক মাসের 2য় রবিবার আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আরো আমাদের সাথে বক্তব্য রাখবেন এবং আমরা তেনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, ওনার আলোয় আলোকিত হব আমরা। আর আমি ধন্যবাদ জানাই যারা পর্দার ওপারে যারা আছেন, এতক্ষণ সময় ধরে আমাদের এই বক্তব্যের আলোচনা শুনলেন। স্যারের এই খুব সুন্দর যে আলোচনার বক্তব্য রেখেছেন তা আপনারা শুনলেন, তার জন্য খুবই কৃতজ্ঞ। এবং অবশ্যই বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করব রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র গ্রুপের সদস্য এবং সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ ওয়েবিনার অনেক দূর এগিয়ে গেছে। তাই সকলকে ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ, আরেকবার আপনাকে ধন্যবাদ। নমস্কার স্যার, শুভরাত্রি। আমি সবাইকে আপনি ভালো ধন্যবাদ থাকবেন জানাই এবং এবং পর্দার ওপারে নমস্কার যারা জানাই। আছেন তারাও ভালো থাকবেন। সকল নমস্কার স্যার। শ্রোতাকে এবং সংগঠকদের আমি নমস্কার ধন্যবাদ। জানাই, ধন্যবাদ জানাই।